This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। আজ পাঁচ কথায় কোন খবরগুলোর দিকে আমাদের নজর? প্রথমেই ইস্যু দেখাবো বিগ ওয়ালে। আজকে পাঁচ কথার প্রথম ইস্যু কথা দিয়েও কেন তালিকা দিল না এসএসসি খুঁজে বের করার চেষ্টা করব আমরা। পাশাপাশি ইস্যু 2 নিশানায় ভূস্বর্গের পর্যটন, কিছুক্ষণ আগের খবর ডিটেইলে দেখাবো আপনাদের পাঁচ কথায়। ডাক্তার যারা শরীরের রোগ সারান, শিক্ষক যারা সমাজের রোগ সারান, ফেলে সরিয়ে দিয়ে তারা এই মুহূর্তে অবস্থান বিক্ষোভ করছেন এসএসসি ভবনের সামনে। যে চিতা জ্বলেছে বিরুদ্ধ উপচারে, তার আগুনেই জনসমুদ্র বেয়ে মানুষের হাত মানুষই ধরতে পারে। আমরা হাঁটছি লজ্জার মাথা খেয়ে। রাষ্ট্র তোমাকে জলবৎ ভেবেছিল, চেয়েছিল যাতে মানুষ সহজে ভোলে। বন্ধুরা জমি ছাড়েনি তো এক দিল, এত ক্রোধ জনসমুদ্র কল্লোলে। চিকিৎসক এবং শিক্ষক যারা সমাজের সবচেয়ে শ্রদ্ধেয়, তারাই তো রাস্তায়। কয়েক মাস আগে তিলোত্তমা আন্দোলনে ডাক্তারদের রাস্তায় বসে ধর্ণা দিতে দেখেছি আমরা, আর এখন রাস্তা জুড়ে ধর্ণা দিচ্ছেন কারা? ভুক্তভোগী শিক্ষকরা, যাদের ক্লাসে থাকার কথা দুর্নীতির জেরে, তারাই আজ পথের ধুলোয় প্রবল ভ্যাবসা গরমের মধ্যে রাতভর দিনভর তারা রাস্তায়। প্রশ্ন উঠছে, কেন কথা দিয়েও যোগ্য অযোগ্যের পৃথক তালিকা দিল না এসএসসি? বলেছিল তো তারা না পারলে 21শে এপ্রিলের ডেডলাইন কেন দিয়েছিল শিক্ষা দপ্তর? এই প্রশ্নটা আবারও তুলছি আমরা। 10ই এপ্রিল চাকরিহারাদের সামনে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করার আশ্বাস দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। অযোগ্য তালিকা আমাদের আছে, সিবিআই থেকে প্রাপ্ত তালিকা, যোগ্য অযোগ্য যেটা তাদের হাতে আছে তারা তুলে দিতে পারেন, এবং সেখানে কোনো সমস্যা নেই যদি আইনি পরামর্শ আমরা ইতিবাচক পাই। একই আশ্বাস 18ই এপ্রিলও দিয়েছিলেন শিক্ষামন্ত্রী, মানে একবার নয়, বারবার। নম্বর কথা হচ্ছে 21 তারিখে যেমন কথা হয়েছিল সেরকম বেরোনোর কথা, আমরা বলেছিলাম আইনি পরামর্শ নিয়ে বার করব। আমি এখনো তাতে আশাবাদী। কিন্তু 21শে এপ্রিল আসতেই পাল্টি দিনভর অপেক্ষা করিয়ে এসএসসি জানিয়ে দেয় তালিকা প্রকাশ করা হবে না। আচার্য সদনের বাইরের অবস্থানে ক্ষোভে ফেটে পড়েন ভুক্তভোগীরা। তালিকা আজকে প্রকাশ হচ্ছে না, উনি লিগ্যাল অ্যাডভাইস নেবেন। আর কিসের লিগ্যাল অ্যাডভাইস নেবে? 3 তারিখে জাজমেন্ট বেরিয়েছে, সেখান থেকে এখনো পর্যন্ত লিগ্যাল অ্যাডভাইস নেবে। আমাদেরকে গুলি করে মেরে দিক, লাঠি চার্জ করুক, নিয়ে চলে যাক, কাউকে ভয় পায় না। আমার চাকরি নিয়ে ছেলে খেলা। রাত জাগা আন্দোলনের পর মঙ্গলবারও রাস্তায় ভুক্তভোগীরা, দাবি একটাই, যোগ্য অযোগ্য বাছাই করুক এসএসসি। আগে কনফার্ম করুক কারা যোগ্য কারা অযোগ্য, যোগ্যরা স্কুলে যাবে, আগে যোগ্যদের করুক, তালিকা বের করুক, তারপরে আমরা স্কুলে যাব। বাস আমরা তো বুঝতেই পারছি না কারা যোগ্য কারা অযোগ্য, সেই লিস্টে তো উনি দিয়ে দিতেই পারেন। সেই জন্য তো আমরা গরমের মধ্যে বসে আছি। সব আশায় জল। সাংবাদিক বৈঠকে বসে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আবার বলেছেন, আমি বলে দিচ্ছি কোনো তালিকা প্রকাশ হবে না, কেননা এটা আইনি আমাদের পরামর্শদাতারা বলেছেন, এটা সুপ্রিম কোর্টের এরকম কোনো গাইডলাইন নেই, এরকম করলে এটা কন্টেম্প্ট অফ কোর্ট হতে পারে। সুপ্রিম কোর্টকে ঢাল করে শিক্ষামন্ত্রীর আশ্বাস, মহামান্য ন্যায়ালয় অর্থাৎ সুপ্রিম কোর্টে পুরো বিষয়টা এখনো বিচারাধীন আছে। দ্রুত আমরা রিভিউ পিটিশনে আমরা যাচ্ছি, অর্থাৎ আইনি প্রক্রিয়া এখনো চালু তথা লাগু আছে। এমন কোনো কিছু করা উচিত নয় যেটা আপনাদের রিভিউ পিটিশনকে দুর্বল করে। যোগ্য অযোগ্য আলাদা তালিকা দিতে না পারলে রিভিউ পিটিশনে কি বলবে এসএসসি? চাল কাঁকড় এক থাকলে রিভিউ পিটিশন করে কোনো লাভ হবে কি? এসএসসি শিক্ষা দপ্তরের ভূমিকা সন্দেহের চোখেই দেখছেন ভুক্তভোগী শিক্ষক থেকে আইন বিশেষজ্ঞরা।
অযোগ্যদের বাঁচাতে এত টালবাহানা আমাদের সঙ্গে কেন করছেন উনি বুঝতে পারছেন। এই যে মুখ্যমন্ত্রী বলছে, ব্রাত্য বসু বলছেন যে আপনারা স্কুলে যান, যে স্কুলে যাবে কারা? তার মানে কি ওনারা চাইছেন এরমভাবেই যে অঙ্কিতা অধিকারীর মতন যারা অযোগ্য তারাই স্কুলে যাক এবং তারাই বেতনটা পাক, এই বলে আবার অযোগ্যদের যোগ্যদের সঙ্গে মিলিয়ে আবার এই যোগ্যদেরই বেকায়দায় ফেলার চেষ্টা করছে। আর কত বেকায়দায় পড়বেন খেটে খুঁটে চাকরি পাওয়া সত্যিকারের যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীরা? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বেলা 12টা, মাথার উপর গনগনে রোদ, ভ্যাপসা হাঁসফাঁস গরমের মধ্যে এসএসসি ভবনের সামনে অবস্থানে চাকরিহারারা। দাবি একটাই, যোগ্য অযোগ্য তালিকা সামনে আনা হোক। ঠিক সেই সময় মেদিনীপুরের সভা থেকে চাকরিহারাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বার্তা, যোগ্য অযোগ্য দেখার জন্য রাজ্য সরকার আদালত আছে, স্কুলে যান, বেতন পাবেন। বার্তা মুখ্যমন্ত্রীর, কিন্তু তালিকা প্রকাশের দাবিতে অনড় আন্দোলনকারীরা। তারা যোগ্য, তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের। আমাদের প্ল্যান এ রেডি, বি রেডি, সি রেডি, ডি রেডি এন্ড ই রেডি। 7ই এপ্রিল নেতাজি ইন্ডোরের সভায় যোগ্যদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা 9 মাসের অক্সিজেন পেয়েছেন মাত্র। কিন্তু তারপর আদৌ কি তারা ফিরে পাবেন হারানো চাকরি? সেই অনিশ্চয়তাই চাকরিহারাদের টেনে এনেছে পথে। সোমবার থেকে অবস্থানে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। মঙ্গলবার সেই অবস্থান বিক্ষোভ ঘিরে করুণাময়ী চত্বরে তুলকালাম পরিস্থিতি। ঠিক সেই সময় মেদিনীপুরের সভা থেকেই আন্দোলনকারীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, টেন্টেড আনটেন্টেড লিস্ট বের করতে হবে। আরে আপনার কি যায় আসে? কেন অন্যদের কথায় পা দিচ্ছেন? টেন্টেড কি আনটেন্টেড কি আপনার দেখার তো প্রয়োজন নেই। ওটা দেখার জন্য রাজ্য সরকার আছে, কোর্ট আছে। আমরা এভিডেন্স নেব, আমরা কোর্টের কি বলা হয়েছে দেখব। এটা আপনার তো লিস্টের দরকার নেই। আপনি চাকরি করেন, আপনার চাকরিটা আছে কিনা দেখার দরকার। আপনি ঠিকমতো মাইনে পাচ্ছেন কিনা সেটা আপনার দেখার দরকার। অন্যটা আপনার দেখার দরকার নেই, ওটা আমাদের ওপরে ছেড়ে দিন। মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার পর পাল্টা চাকরিহারাদের বার্তা, যোগ্য অযোগ্যর তালিকা দিন, মিরর কপি প্রকাশ করুন, যারা অযোগ্য চিহ্নিত তাদের টার্মিনেট করুন, তবে এই আন্দোলন থেকে আমরা উঠে যাব। আদারওয়াইজ কোনো বদ্ধ করে আপনার সঙ্গে সেটিং করার জন্য আমাদের জন্ম হয়নি। আমি গতকাল সন্ধ্যা থেকে কমপক্ষে 10 বার ফোনে কথা বলেছি। আমি কলকাতায় থাকলে হয়তো 1 সেকেন্ডে মিটিয়ে দিতে পারতাম, কিন্তু যেহেতু আমি মিদনাপুরে আছি, আমি রাত 12টা পর্যন্ত কথা বলেও দেখছি কেউ কেউ রিজিড আছে। চাকরিহারাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বার্তা, সুপ্রিম কোর্টে আপনাদের টাকা বন্ধ করে দিয়েছিল, চাকরি বাতিল করে দিয়েছিল, কিন্তু আমরা তো রিভিউ পিটিশন করেছিলাম এবং তাতে তো আমরা বলেছি যে আপনারা মাইনে পাবেন এবং সিস্টেম অনুযায়ী মাইনে আপনাদের কাছে চলে যাবে। এর জন্য কারো প্ররোচনা দেওয়ার দরকার নেই, দাঙ্গা করার দরকার নেই, উত্তেজনা করবার দরকার নেই। তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত আন্দোলনের মাঠ ছাড়তে নারাজ চাকরিহারারা। ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর মনে পড়েছে সুপ্রিম কোর্ট কোন বদ্ধ করে আপনার সঙ্গে সেটিং করার জন্য আমাদের জন্ম হয়নি। এই অপদার্থ কমিশনটাকে নির্দেশ দিন। উনি মনে হয় নির্দেশ দিয়েছেন বলে উনি ফাইলটা খুলছেন না, ঝাঁপিটা খুলছেন না। কেন উনি খুলছেন না? ওনার কাছে কি আছে লুকানো জিনিস? কারা যোগ্য কারা অযোগ্য সেই লিস্টে তো উনি দিয়ে দিতেই পারেন। সেই জন্য তো আমরা গরমের মধ্যে বসে আছি। এটা দিতে উনার এত কষ্ট কেন বুঝতে পারছি না। অযোগ্যদের বাঁচাতে এত টালবাহানা আমাদের সঙ্গে কেন করছেন উনি বুঝতে পারছেন। ফের চাকরি বাতিল ইস্যুতে বিরোধীদের নিশানা মুখ্যমন্ত্রীর। আপনি এ না বি এটা কোর্ট ঠিক করবে, আমরা নই। কিন্তু আপনাদের মনে রাখতে হবে, যে যেখানে চাকরি করছেন চাকরিতে ফিরে যান,
টাকা কিন্তু ওই যারা আপনাদের ওস্কাচ্ছে তারা দেবে না, মাইনে কিন্তু গভর্নমেন্ট দেবে। যারা আপনাদের চাকরি খেয়েছে তাদের উপর ভরসা করবেন না, যারা চাকরি ফিরিয়ে দিয়েছে তাদের উপর ভরসা করুন। প্রাথমিকে ৩২,০০০ চাকরি বাতিল মামলা নিয়ে এদিন ক্ষোভ উগড়ে দেন মুখ্যমন্ত্রী। আবার দেখছি হাইকোর্টে একটা কেস করে বসে আছে, ৩৫,০০০ প্রাথমিক শিক্ষককে ছাঁটাই করতে হবে। এরা কারা? এরা কারা? আমি জিজ্ঞেস করতে চাই, যারা একদিন আমাদের মন্ত্রিসভায় থেকে তারাও কম লক্ষ্যে টাকা দেয়নি, এই চাকরি দেয়নি। মেদিনীপুরের সভা থেকেই চাকরিহারা শিক্ষাকর্মীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, গ্রুপ সিডি যেটা বাতিল হয়েছে তা নিয়েও আইনজীবীদের সঙ্গে পরামর্শ করবে রাজ্য সরকার। প্রশাসনকারী তাদের তো একটাই দাবি যে গ্রুপ সি গ্রুপ ডি যারা যোগ্য আছেন তাদের লিস্ট পাবলিশ করতে হবে এবং তাদের ওএমআর শিটগুলো পাবলিশ করতে হবে। এগুলো যদি করে দেয় তাহলেই তো হয়, ততক্ষণ পর্যন্ত আমরা থাকবোই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কথাই বলে বাঙালকে হাইকোর্ট দেখিও না, কিন্তু আজ চাকরি হারাতে সুপ্রিম কোর্ট দেখালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বারবার ঢাল করলেন শীর্ষ আদালতকে, কিন্তু আদালতের সব নির্দেশ কি মানছে রাজ্য সরকার বা এসএসসি? এখনো কেন ওএমআর শিট আপলোড করলো না এসএসসি? অযোগ্যদের বেতন ফেরানোরই বা কি হলো? কাল শুনানি হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। সুপ্রিম কোর্ট এটা করতে বলেননি আমাদের, কোনো তালিকা প্রকাশ করা, এটা সুপ্রিম কোর্টের কোনো ডিরেকশনে নেই। সুপ্রিম কোর্ট না হয় যোগ্য অযোগ্যের তালিকা প্রকাশ করতে বলেনি, কিন্তু আদালত তো কবেই সমস্ত পরীক্ষার্থীর ওএমআর শিট আপলোডের নির্দেশ দিয়েছে। তার কি হলো? এপ্রিল 2024 3টি হার্ড ডিস্কে থাকা ওএমআর শিট ওয়েবসাইটে তোলার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। এপ্রিল 2025 কলকাতা হাইকোর্টের সেই রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। 3রা এপ্রিল সুপ্রিম রায় বেরিয়েছে, 22 এপ্রিল পার। এখনো কেন ওএমআর আপলোড করলো না এসএসসি? লুকোছাপা কিসের? হার্ড ডিস্কেই প্রাণ ভোমরা, বারবার বলছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই সিবিআই যে মাদার ডেস্ক উদ্ধার করেছে সেটা স্কুল সার্ভিস কমিশনের কাছে আছে, সম্ভবত সুপ্রিম কোর্টের কাছেও আছে, তো সেটা স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করে দিক না। একটা প্রশ্ন যে তাহলেই তো ওএমআর শিটগুলো পাবলিশ হয়ে যায়। ওএমআর শিট পাবলিশ হয়ে গেলেই বোঝা যাবে কে সাদা খাতা, কে ভুল উত্তর দিয়ে ঠিক নম্বর পাওয়া, আর কারা সত্যিকারের পরীক্ষা দিয়ে উপযুক্ত নম্বর পেয়েছে। দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। অযোগ্যদের নিয়ে আদালতের নির্দেশও কি মানছে না শিক্ষা দপ্তর বা এসএসসি বা মধ্যশিক্ষা পর্ষদ? শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলছেন, সদিচ্ছা না থাকলে কি কাউকে এখন অবধি কাউকে টার্মিনেশন লেটার দেওয়া হয়েছে? হয়নি। তাহলে সদিচ্ছা একমাত্র আমাদেরই আছে। এর মধ্যে কি অযোগ্যরাও রয়েছেন? আদালত ঘোষিত অবৈধদের বেতন কি বন্ধ হবে না? সেটা আমরা আবার বলছি তো, আমরা এটা আইনি প্রক্রিয়া স্তরে আছি। একই সঙ্গে আমাদের সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করতে হচ্ছে, একই সঙ্গে যারা বঞ্চিত, যারা চাকরি হারা, তাদের প্রতি সম্পূর্ণভাবে যাতে আমরা মানবিক এবং থাকতে পারি, এবং যা আমি আমার প্রাথমিক বিবৃতিতে বললাম যে একজন নিরপরাধী যেন শাস্তি না পায়, সেটার ব্যাপারে আমাদের সতর্ক এবং সচেষ্ট থাকতে হচ্ছে। উত্তর এড়িয়ে যাওয়ার চেষ্টা শিক্ষামন্ত্রীর। বুধবার হাইকোর্টে আদালত অবমাননার মামলা রয়েছে। ইতিমধ্যেই বিচারপতি দেবাংশু বসাক প্রশ্ন তুলে দিয়েছেন, অযোগ্যদের বেতন কি বন্ধ হয়েছে? অযোগ্যদের বেতন ফেরানোর কি হলো? বুধবার একই প্রশ্ন উঠলে উত্তর কি এড়াতে পারবে এসএসসি? কালকেও আমাদের ডিভিশন বেঞ্চে এসএসসির মামলা রয়েছে। তাহলে এমন কাজ এবং আপনাদের জন্যই এসএসসি লড়ছে। ভুক্তভোগীদের হাতে ঘেরাও হয়ে থাকা এসএসসি কি বিক্ষোভ আন্দোলনকে ঢাল করতে পারে হাইকোর্টে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আর এবার ভূস্বর্গের দিকে নজর রাখি। ফের জঙ্গি নিশানায় ভূস্বর্গ। টার্গেট পর্যটকরা এবার। পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলা এবং রিসর্ট লক্ষ্য করে এলো পাথারে গুলি, মৃত্যু এক পর্যটকের, জখম অন্তত 12 জন পর্যটক, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। 2 পর্যটকের অবস্থা আশঙ্কাজনক, এমনটা খবর। জঙ্গিদের খোঁজে এলাকায় চিরুনি তল্লাশি চলছে। ছবি দেখাচ্ছি আপনাদের। জঙ্গি হামলায় এই মুহূর্তে গুলিবিদ্ধ 12 জন পর্যটক, অন্তত জখম আশঙ্কাজনক 2। নিশানায় ভূস্বর্গের পর্যটন। এই মুহূর্তে কয়েক হাজার পর্যটক পেহেলগাঁওয়ে রয়েছেন, তাদের মধ্যে অনেক বাঙালিও রয়েছেন, কারণ ইদানিংকালে কাশ্মীর
অনেকেই যাচ্ছেন, আবারও অনেকে যেতে শুরু করেছেন এবং ছুটির সময় অনেক পর্যটক এই মুহূর্তে কাশ্মীরে রয়েছেন। কি অবস্থা কাশ্মীরের জানবো। জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি জ্যোতির্ময়। দেখো, ইতিমধ্যেই প্রায় 10 জনের নামে তালিকা এসছে এবং 2 জনের অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক, একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। যে খবর আমরা ইতিমধ্যেই পাচ্ছি যে প্রত্যেককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে এবং যে ঘটনা ঘটেছে তা নিয়ে জম্মু কাশ্মীর মুখ্যমন্ত্রী তিনি ইতিমধ্যেই দুঃখ প্রকাশ করেছেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে সরকারের সঙ্গে এবং তার পাশাপাশি ডিফেন্সের সঙ্গে, বিশেষত সেনাবাহিনীর সঙ্গে প্রতি মুহূর্তে যোগাযোগ রাখছে। কিন্তু যে ঘটনার দিকে আমাদের নজর থাকছে তা হচ্ছে বেনজির ঘটনা। এই প্রথম 370 ধারা প্রত্যাহারের পর যখন জম্মু কাশ্মীরের মাটিতে পর্যটকদের সংখ্যা ক্রমশ উত্তরোত্তর বাড়ছে, ঠিক সেই সময় দাঁড়িয়ে পর্যটকদের ওপর হামলার ঘটনা এই সময় এই যাবৎকালে কখনো ঘটেনি। স্বাভাবিকভাবেই দুটো দিকে আমাদের নজর থাকছে। তা হচ্ছে এক, এই পর্যটকদের ওপর নির্ভর করে জম্মু কাশ্মীরের আর্থসামাজিক পরিকাঠামো ক্রমশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল। পর্যটকদের ওপর হামলা করে পর্যটকদের সংখ্যা কমানো এবং সামগ্রিক যে উন্নয়নের একটা চেষ্টা সরকারের তরফ থেকে করা হচ্ছে তাকে আটকানোর চেষ্টা চলছে। জুলাই মাসের 3 তারিখ থেকে আবারও নতুন করে অমরনাথ যাত্রা শুরু হওয়ার কথা এবং এই পেহেলগাঁও থেকে যে রুট রয়েছে অমরনাথ যাওয়ার, সেই রুটকে ইতিমধ্যেই তৈরি করার জন্য স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেখানে রিভিউ বৈঠক করেছেন 2 দিন আগে এবং তার যেটা নির্দেশ ছিল যে এই পেহেলগাঁও এলাকাতে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়টি সুনিশ্চিত করতে হবে। এই ঘটনা এবং এটা অত্যন্ত উদ্বেগে জ্যোতির্ময়, আপাতত তোমাকে ধন্যবাদ। তার কারণ যে কথা জ্যোতির্ময়ও বলছিল, আকর্ষণের কেন্দ্রবিন্দু লিডার নদী, আরু ভ্যালি, বেতা ভ্যালি, পেহেলগাঁওয়ের বৈশানন ভ্যালি রিসর্টেই জঙ্গি হামলা হয়েছে। বজরঙ্গি ভাইজানের শুটিং এর পর বৈশানন ভ্যালি লাইমলাইটে, মিনি সুইজারল্যান্ড নামে পরিচিত এই বৈশানন ভ্যালি এবং সেখানেই এই ঘটনা। চাকরিহারারা রাস্তায় বসে আছেন, চাকরি চাই তাদের এবং তারা তালিকা চাইছেন, যোগ্য অযোগ্যদের তালিকা। এবং এই মুহূর্তে যেটা খবর, যোগ্যদের তালিকা দিয়ে ডিআইদের চিঠি পাঠালো স্কুল শিক্ষা দপ্তর। যোগ্যদের কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ শিক্ষা দপ্তরের। আর কি বলা হয়েছে এখানে আরেকটু বিস্তারিত জানবো। সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। সুমন, একেবারে দেখো, যে তালিকা নিয়ে এত বিভ্রান্তি, মুহূর্তের খবর শিক্ষা দপ্তরের তরফ থেকে ডিআইদের একটা তালিকা পাঠানো হয়েছে যেখানে বলা হয়েছে সুপ্রিম কোর্টের ভাষায় যারা অযোগ্য নন এটা তাদের তালিকা, তারা স্কুলে যাবেন, তাই তারা যাতে স্কুলে যেতে পারেন তার জন্য ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ডিআইকে। এই নির্দেশ দিয়েছেন প্রত্যেক ডিআইকে রাজ্য শিক্ষা দপ্তরের স্কুল শিক্ষা কমিশনার এবং তারা বলছেন যে এরা স্পেসিফিক্যালি নট ফাউন্ড টু বি টেন্টেড, অর্থাৎ এদের বিরুদ্ধে অযোগ্যতার কোনো অভিযোগ নেই, তাই তারা যাতে স্কুলে যেতে পারেন সেই ব্যবস্থা করুন। অর্থাৎ যে তালিকা নিয়ে এত বিভ্রান্তি সেই তালিকা ডিআইদের হাতে হাতে পৌঁছে দিল স্কুল শিক্ষা দপ্তর। মানে সুমন, যে তালিকাটা আপলোড করার কথা ছিল সাইটে সেই তালিকা ডিআইদের কাছে, তাই তো? একেবারে তাই, একেবারে তাই। যে তালিকা আপলোড করার কথা ছিল সেই তালিকা সিস্টেমের মধ্যে থেকে ডিআইদের কাছে পৌঁছে দিল স্কুল শিক্ষা দপ্তর। সেই তালিকা প্রকাশ করতে তারা চাইছে না, কিন্তু সেই তালিকা ডিআইদেরকে দিয়ে তারা যাতে স্কুলে যেতে পারেন, যাতে স্কুলগুলো ঠিকঠাক ভাবে চলে, যে কথা মুখ্যমন্ত্রী বলছেন স্কুলে ফিরুন, তার জন্য যে দপ্তরের ব্যবস্থা নিচ্ছে সেটাই দর্শানোর চেষ্টা। সুমন, আপাতত তোমাকে ধন্যবাদ। এই মুহূর্তের নিঃসন্দেহে বড় খবর, যে তালিকার কথা বারবার করে চাকরিহারারা বলছিলেন, সেই তালিকা মানে যোগ্যদের কাজ চালিয়ে যাওয়ার তালিকা, সেই তালিকা ডিআই অফিসে পৌঁছলো। ডিআইদের চিঠি পাঠালো স্কুল শিক্ষা দপ্তর। যে 17,206 যোগ্য তালিকা বললেন সুপ্রিম কোর্টে জমা দিয়েছে, যোগ্য শিক্ষকদের তালিকা যোগ্য না, টোটাল শিক্ষক যাদের চাকরি টার্মিনেট হয়ে যাবে 11%, যেটা দেওয়া আছে এমএ অ্যাপ্লিকেশনের কথা স্যার উল্লেখ। পরিষ্কার করে কথা বলে, কিন্তু এই কথা কিছু বোঝা যাচ্ছে না। আপনি হয় বলবেন না, নয় পরিষ্কার করে বলুন, পরিষ্কার করে কথা বলুন। এই 17,206টা কি? মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনে যে 11% টিচারদের চাকরি যাচ্ছে এবং আমরা যে অ্যাপ্লিকেশন করেছিলাম যে এদেরকে সময় দেওয়া হোক, নট স্পেসিফিক্যালি টেন্টেড, আমাদের সেই অ্যাপ্লিকেশনে সেই সংখ্যাটা দেওয়া ছিল যে এতগুলো টিচার। উনি আধিকারিকের ভাষায় বলছেন সুপ্রিম কোর্ট প্রথম কথা বলে দিয়েছেন যে কারা যোগ্য, মানে নট স্পেসিফিক্যালি টেন্টেড আর কারা টেন্টেড। তাহলে সেই তার ভিত্তিতে আমরা জানতে চেয়েছিলাম, সুপ্রিম কোর্টে বোর্ড জানতে চেয়েছিল যে কারা টেন্টেড আর কারা আনটেন্টেড আপনারা বলুন। তারা পরিষ্কার করে আমাদের একটা ডিরেকশন দিয়েছেন। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH